Dear students, welcome you once again to my online class. দেখো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো দশম শ্রেণীর জন্য ক্লাস 10 এর ক্লাস এবং আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বাংলা সাহিত্যের ক্লাস। অবশ্যই এটা বাংলা সাহিত্যের ক্লাস এবং এই বাংলা সাহিত্যের ক্লাসে আজ আমি তোমাদের কাছে অসুখী একজন কবিতাটির প্রতিটি পংক্তি ব্যাখ্যা করব এবং শব্দার্থ এবং একই সঙ্গে তার সারাংশ এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই বলি এই অসুখী একজন এই যে কবিতাটি এটি কিন্তু একজন বিখ্যাত কবি, চিলি দেশের বিখ্যাত কবি পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের লে দেসদিচাঁদা বলে যে কবিতাটি আছে সেটিকেই নবারুণ ভট্টাচার্য মহাশয় সেটিকে অনুবাদ করেন এবং অনুবাদ করে তার নামকরণ করেছিলেন অসুখী একজন। এবং এই কবিতাটি তার এই নবারুণ ভট্টাচার্যেরই মূল কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে, এই কাব্যগ্রন্থ থেকে এটিকে নেওয়া হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে পাবলো নেরুদা, চিলি দেশের কবি পাবলো নেরুদা হলেন এই কবিতাটির মূল রচয়িতা, মূল কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ এক্সট্রাভ্যাগেরিয়ার লে দেসদিচাঁদা বলে একটি যে কবিতা আছে সেটিকেই নবারুণ ভট্টাচার্য মহাশয় এটিকে অসুখী একজন বলে অনুবাদ করেছেন। আজ আমরা সেই অসুখী একজন কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং এই অসুখী একজন কবিতাটি বলে নিই যে নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে, এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটিকে উদ্ধৃত হয়েছে, এটাকে নেওয়া হয়েছে। তো এখন এসো আমরা প্রত্যেকটা লাইন পড়ি। আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই, মূল কথাটা শোনো। অ্যাকচুয়ালি স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে কবিতাটা লেখা, স্পেনে যে গৃহযুদ্ধ ঘটেছিল তার প্রেক্ষাপটে কবিতাটা লেখা এবং এই কবিতাটার মধ্যে দিয়ে একটা সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। সেটা হচ্ছে যে প্রেম এবং যুদ্ধের মধ্যে যদি সংঘাত বাঁধে সেখানে কিন্তু প্রেম বা ভালোবাসাই জয়ী হয়। অর্থাৎ ভালোবাসা যে চিরকাল অমর, ভালোবাসা যে তার কখনো মৃত্যু ঘটতে পারে না, সে যুদ্ধই বলো যে কোনো ধ্বংসাত্মক ঘটনায় ঘটুক, ধ্বংস হবেই, কিন্তু তার মধ্যেও ঠিক চির অমর থেকে যাবে ভালোবাসা। এটাই মূল নীতি, এটাই এখানে এই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো এসো আমরা তাহলে মূল নীতিটা কি, যে ভালোবাসা চির অমর, প্রেম চির অমর, শাশ্বত, তার কোনোদিন মৃত্যু নেই। যুদ্ধ আসতে পারে, যেতে পারে, সব কিছু হতে পারে, ধ্বংস সব কিছু হতে পারে, কিন্তু তার মধ্যেও ভালোবাসা টিকে থাকবে, প্রেম টিকে থাকবে। এটাকেই কবি এখানে ফুটিয়ে তুলেছে। তো এসব আমরা লাইন বাই লাইন পড়ি। আমি তোকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি তোকে ছেড়েছিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আমি একটু বলে নিই যে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে তো এই কবিতাটা লেখা। তো স্পেনের গৃহযুদ্ধের সময় তখন সব পুরুষ মানুষকে, স্পেনের প্রতিটি পুরুষ মানুষকে সেই গৃহযুদ্ধে চলে যেতে হয়েছিল। কথাটা বোঝার চেষ্টা করো। তো আমাদের এই কবিতার যিনি কথক, ধরে নাও যদি তিনি কবি হন, এই কবিতার যিনি কথক, সেই কথক বলছেন আমি তোকে ছেড়েছিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। দেখো কি বলছেন, আমি তোকে ছেড়েছিলাম, অর্থাৎ কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেলেন এবং চলে গেলেন কোথায়, যে বললাম যুদ্ধে যাচ্ছেন। এইখানে বলছেন আমি চলে গেলাম দূর, তারপরে দেখো 3টে ডট দেয়া আছে, মানে দূর, বহু দূরে, মানে যেখান থেকে হঠাৎ আর কি ফিরে আসা যাবে না। তোমরা জানো যে মানুষ যুদ্ধে যায়
তার ফিরে আসাটা তো সবসময় অনিশ্চিত, সে তো নাও ফিরে আসতে পারে, যুদ্ধক্ষেত্রে মারা যেতে পারে। সেটাই বলছেন যে কথক তার প্রিয়তমাকে উদ্দেশ্যে বলছেন, আমি তোকে ছেড়েছিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ তিনি তার প্রিয়তমাকে বাড়িতে রেখে তিনি যুদ্ধে চললেন। আমি চলে গেলাম দূর দূরে, অনেক দূরে চলে গেলাম। অনেক দূর বলতে আমি তোমাদের বোঝাতে চাইছি যে যুদ্ধে চলে যাচ্ছেন, সেখান থেকে ফেরার নিশ্চয়তা নেই। সেই জন্য বললেন যে কথক বলে যাচ্ছেন তার উদ্দেশ্যে, তার প্রিয়তমার উদ্দেশ্যে বলছেন যে আমি তোমাকে ছেড়ে রেখে গেলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেলাম বহু দূরে, যেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। হ্যাঁ, কথক কিন্তু প্রিয়তমাকে বলে যাননি যে তিনি আর কখনো ফিরে আসবেন না। সুতরাং ওই প্রিয়তমা জানতেন না যে তার যে প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে যাচ্ছে, সে কোনোদিন আর ফিরে তার কাছে নাও আসতে পারে। তাহলে প্রথম এই স্তবকটার মানে হলো এই যে কথক এখানে তার প্রিয়তমাকে চিরকালের জন্য অপেক্ষায় রেখে বহু দূরে চলে গেলেন। এখন তার প্রিয়তমা জানতেন না যে আর কোনোদিন তার প্রিয় ব্যক্তিটি বা তার ওই ভালোবাসার জন কোনোদিনই আর তার কাছে ফিরে আসবে না। এই কথাটা কিন্তু প্রিয়তমার কাছে জানা ছিল না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। ভালো করে শোনো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কথক বলছেন একটা কুকুর চলে গেল। একটা কুকুর মানে কুকুর যেগুলো প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সময় যে চলে গেল। যখন কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেলেন, তখন থেকে ধীরে ধীরে সময় যে কেটে যেতে লাগলো, সেটাকে বোঝানোর জন্যই বলছেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটু পরিষ্কার করে বলি, যখন দেখো কুকুরেরা যখন যায় তখন দেখবে তাদের কোনো জায়গা দিয়ে যায় উদ্দেশ্যহীনভাবে যায়, গেল কিছুটা দূরে আবার ফিরে আসতে পারে, উদ্দেশ্যহীনভাবেই তারা ঘোরাফেরা করে। কিন্তু গির্জার নান তিনি যখন যান, তিনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। গির্জার নান মানে সন্ন্যাসিনী, নান মানে সন্ন্যাসিনী। গির্জার যিনি সন্ন্যাসিনী তিনি তার ওই যীশুখ্রিস্টের উদ্দেশ্যে, যীশুখ্রিস্টের দিকেই তার যাত্রা। সুতরাং তার লক্ষ্য নির্দিষ্ট, আর এই বেটা কুকুর তার লক্ষ্য নির্দিষ্ট নন। অর্থাৎ বলছেন অনেকেই নির্দিষ্ট বা অনির্দিষ্ট লক্ষ্য নিয়ে হেঁটে গেল, অর্থাৎ সময় চলে গেল, নির্দিষ্ট অনির্দিষ্টভাবেই হোক, যে কোনোভাবেই হোক সময় কেটে যেতে লাগলো। তার মানে কুকুরের চলে যাওয়া আর গির্জার নানের চলে যাওয়ার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে তিনি যেদিন ঘর ছেড়ে গেলেন তারপর থেকে সময় কেটে যেতে লাগলো। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে কি হয়, সপ্তাহ, মাস, বছর এরকম পরের পর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। অর্থাৎ যে পথে কথক হেঁটে গিয়েছিলেন তার আর কোনো চিহ্ন রইল না। সময়ের সঙ্গে সঙ্গে তো সে কি হয়ে গেল, জলে তার সেই পায়ের দাগও ধুয়ে গেল। ঘাস জন্মালো রাস্তায়। ঘাস যেখান দিয়ে আর চলাফেরা কেউ করে না, দেখবে সেখানে কি করে, ঘাস জন্মে যায়। তেমনি সেটাই এখানে বোঝাতে চাইছেন, এই সেকেন্ড স্ট্যান্ডাতে বোঝাতে চাইলেন এই কুকুরের চলে যাওয়া, গির্জার নানের চলে যায়। এই মস্ত ইম্পর্টেন্ট লাইন, কথাটা শোনো। এর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে কথক যখন থেকে ঘর ছাড়লেন তখন থেকেই কি বলতো সময় কেটে যেতে লাগলো। যেমন কুকুর নির্দিষ্ট বা অনির্দিষ্ট কারণে ঘোরাফেরা করে, আবার গির্জার নান একটা নির্দিষ্ট উদ্দেশ্যে যাতায়াত করে। এরকম দিনের পর দিন তাদের আনা গোনার মধ্যে দিয়ে একটা সপ্তাহ, তারপরে মাস, বছর কেটে গেল। আর ওই কথক যে পথে গিয়েছিলেন তার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়েও গেল। তা স্বাভাবিকভাবে সেখানে তার আর পদচিহ্ন না পড়ায় সেখানে ঘাস জন্মে গেল। অর্থাৎ কথক যে বহুদিন ওই তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছেন, এটা বোঝানো হলো। আর একটার পর একটা, পাথরের পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বোঝো, একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তার মানে
ওই প্রেমিকার কথা বলা হয়েছে বা ওই প্রিয়তমার কথা বলা হয়েছে, কথকের প্রিয়তমার একটা সে অপেক্ষায় বসে আছে যে এই আসে, যত না আসে তত চিন্তার মতো পাথর তার মাথায় চাপতে থাকে। কেন লোকটা এলো না, এই চিন্তা বছরের পর বছর, একটা করে বছর যায়, এক একটা পাথর যেন তার মাথায় চাপতে থাকে। আমার কথা বুঝতে পারছো? যে প্রিয়তমাকে ছেড়ে কথক চলে গেছেন, প্রিয়তমা তার অপেক্ষায় রয়েছেন, যত দিন যাচ্ছে তত তার জন্য চিন্তা পাথরের মতো যেন তার মাথায় চেপে বসছে। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলে আসি কি হলো, যে এখানে দেখা যাচ্ছে যে কথক তার প্রিয়তমাকে রেখে বহু দূরে চলে গেলেন। প্রিয়তমা জানতেনও না যে তিনি আর, যে তার প্রিয় ব্যক্তিটি আর কোনোদিন ফিরে আসবেন না। সে কিন্তু তার অপেক্ষাতেই তিনি থেকে গেলেন। কে থেকে গেলেন? প্রিয়তমা। কার অপেক্ষায় বলো? কথকের ফেরার অপেক্ষায়। এরপর দিন কাটে, সপ্তাহ কাটে, বছর কাটে, এরকম কাটতে কাটতে সময় চলে যেতে লাগলো। হ্যাঁ, বৃষ্টির দাগ জলে ধুয়ে গেল ওই কথকের পায়ের দাগ, ঘাস জন্মালো সেখানে। অর্থাৎ প্রিয়তমা থেকে বহুদিন তিনি চলে গিয়েছেন। তারপর ওই যখন থেকে প্রিয়তমাকে ছেড়ে তিনি চলে গেলেন, তখন থেকে প্রিয়তমা তার অপেক্ষায় বসে থাকার ফলে যত না সে আসতে লাগলো, ততই চিন্তা যেন পাথরের মতো চেপে বসতে লাগলো। কার উপরে? প্রিয়তমার মাথার উপরে। ভাবতে লাগলো কেন তার প্রাণের মানুষটা এখনো ফিরে আসছে না। যত দিন যায়, যত সময় যায়, তত চিন্তা পাথরের মতো তার মাথায় চেপে বসে। কার চিন্তায়? ওই যে প্রিয়তম ব্যক্তিটি তাকে ছেড়ে চলে গেছে তার চিন্তায়। তারপর যুদ্ধ এলো। হ্যাঁ, ওই যে বললাম না, গৃহযুদ্ধেই তো গেছে ওই কথক। তারপরে যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। দেখো এখানে উপমাটা একটু শুনে নাও। তারপর যুদ্ধ হলো। কে এলো? যুদ্ধ। কেমন? তাকে তুলনা করা হচ্ছে আগ্নেয় পাহাড়ের মতো। ওই তোমরা তো ভূগোলে পড়েছ যে পাহাড় থেকে যেমন লাভা উদ্গীরণ হয়, আগুন কি ছিটকে বেরিয়ে আসে, ঠিক তেমনই হিংসার লেলিহান অগ্নিশিখার মতো এলোকে যুদ্ধ। শিশু আর বাড়িরা খুন হলো। যত শিশু ছিল, মানে প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম, যুদ্ধের ফলে তারা খুন হলো। আর বাড়িরা খুন হলো মানে কি? ছেলেরা তো সব যুদ্ধে চলে গেছে, সুতরাং বাড়িতে যারা অন্যান্য ছিল, মানে ওই মহিলারা, তারাও কিন্তু খুন হয়ে মৃত্যু হলো। অর্থাৎ এরপর যুদ্ধ এলো হিংসার লেলিহান অগ্নিশিখার মতো। কার মতো? আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় দিয়ে যেমন লাভা উদ্গীরণ ঘটে, আগুনের শিখা বেরিয়ে আসে, তেমনই হিংসার অগ্নিশিখা নিয়ে এলো যুদ্ধ। এবং তার ফলে কি হলো? শিশু এবং বাড়িতে যেসব আরও অন্যান্য লোকেরা ছিলেন তারা সকলেই মারা গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। বুঝো, সবাই মারা গেল, সেই মেয়েটির মৃত্যু হলো না। ওরে বাবা, এখানে মেয়েটি হলো ভালোবাসার প্রতীক। যুদ্ধ সবাইকে খেয়ে নিতে পারলো, কিন্তু ভালোবাসাকে ধ্বংস করতে পারলো না। এখানে মেয়েটির মৃত্যু হলো না বলতে চাওয়া হচ্ছে যে ভালোবাসার কিন্তু মৃত্যু হলো না। ধ্বংস অনেক কিছুই হয়ে গেল, শিশুরা মরে গেল, বাড়িঘর তো ধ্বংস হয়ে গেল, তাদের মধ্যে যারা আরও লোকজন ছিল তারা মরে গেল, কিন্তু মরল না মেয়েটা। মানে ভালোবাসা মরল না, ভালোবাসা থেকেই গেল। যুদ্ধ সব খেয়ে নিল, কিন্তু ভালোবাসাকে খেতে পারল না। সমস্ত সমতল ধরে হলো আস্ত শান্ত হলুদের দেবতারা, যারা 1000 বছর ডুবেছিল ধ্যানে। ভালো করে শোনো, মানে এই যে সমস্ত সমতলে ধরে গেল আগুন। ওই যে লেলিহান অগ্নিশিখা যুদ্ধের দেখা দিয়েছে, হিংসার অগ্নিশিখা যুদ্ধরূপে এসেছে, এবং তার ফলে কি হলো? সমস্ত সমতলে সেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল, দাবানলের মতো যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে।
ভালো করে শোনো। জানো এখানে এই হলুদ দেবতারা কেন বলেছি জানো? এই হলুদ কথাটা প্রাচীন অর্থে ব্যবহৃত হয়। খুব কিছু পুরনো হলে সেটাকে হলুদ বলে বলা হয়। সব কিছু রঙেরই তো একটা প্রতীকী রূপ আছে, হলুদ হচ্ছে প্রাচীনত্বের রূপ। তার মানে বলতে চাইছে যে যুদ্ধের লেলিহান অগ্নিশিখা দাবানলের মতো যখন গোটা সমতলে ছড়িয়ে পড়ল, তখন ওই শান্ত প্রাচীন দেবতারা যারা এতদিন ওই মন্দিরে অধিষ্ঠান করছিল, তারাও যুদ্ধের ফলে কি হলো? উল্টে পড়ল। তারাও উল্টে পড়ল এবং টুকরো টুকরো হয়ে গেল, ভেঙে গেল। তারপর আর স্বপ্ন দেখতে পারল না। কথাটা বোঝো, এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে দেবতারা পর্যন্ত রেহাই পেল না। এই যুদ্ধকে কেন্দ্র করে এতদিন যে সমস্ত ওই প্রাচীন দেবতারা দেব মন্দিরে তারা ধ্যান গম্ভীর অবস্থায় ছিল, তারা পর্যন্ত উল্টে গেল, উল্টে টুকরো টুকরো হয়ে গেল, আর তারা স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ তারাও এই মানুষদের আর বাঁচাতে পারল না, তারা নিজেরাও কি বলতো টুকরো টুকরো হয়ে গেল। কারা? ওই দেবতারা। তাহলে এই প্যারাগ্রাফটা এতক্ষণ আমরা যতটা পড়লাম সেটুকু আরো বলে নিই যে এখানে দেখা যাচ্ছে এই কবিতার কথক অর্থাৎ কবি, ধরে নিতে পারো কবি, তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন, কিন্তু প্রিয়তমাকে কিন্তু সেই কথা ভুলে যাননি যে তিনি আর ফিরবেন না। প্রিয়তমা জানতেন না, সেই জন্য প্রিয়তমা তার প্রিয়তমা তার অপেক্ষায়, মানে ওই কথকের অপেক্ষায় রইলেন। তারপর দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, বৃষ্টির জলে ওই কথকের পায়ের দাগও মুছে গেল, সেখানে ঘাস জন্মালো। ফিরে এলো না আর কিন্তু সেই তার প্রিয় ব্যক্তিটি, প্রিয়তমা কিন্তু তার অপেক্ষাতেই রয়ে গেলেন। তারপর যত দাঁ আসে তত প্রিয়তমের জন্যে ওই প্রেমিকার মাথায় চিন্তার পাথর, একটা একটা করে দিন যায় আর চিন্তার পাথর যেন তার মাথায় চেপে বসতে থাকে। কার মাথায়? প্রেমিকার মাথায়। কার জন্যে? ওই প্রিয়তম ব্যক্তি যে তাকে ছেড়ে গেছে যুদ্ধে, তার জন্যে। তারপর হঠাৎই হলো হিংসার লেলিহান শিখা, আগ্নেয় পাহাড়ের মতো ওই যুদ্ধ। আগ্নেয় পাহাড় যেমন লাভা আগ্নেয় পাহাড়ের মধ্যে থেকে উদ্গীরণ ঘটে বেরিয়ে আসে, তেমনি হিংসায় ভরপুর যুদ্ধ আগুনের মতো চতুর্দিকে আগুনের দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এবং তারপর কি হলো? যেসব শিশুরা ছিল সেসব শিশুরা মারা গেল, বাড়ির অন্যান্যরা সকলেও মারা গেল, শুধু মৃত্যু হলো না ওই মেয়েটির। এইখানে মেয়ে বলতে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে, এখানে মেয়েটি হলো ভালোবাসার প্রতীক। অর্থাৎ মৃত্যু ঘটল না ভালোবাসার, বাকি সব কিছু ধ্বংস হয়ে গেল। এমনকি ওই দেব মন্দিরে যেসব দেবতারা এতদিন ধ্যানগম্ভীর অবস্থায় ছিলেন, তারাও কিন্তু টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। তারাও মানুষকে বাঁচাতে পারল না, নিজেরাই তো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সেই মিষ্টি, এবার দেখো কবি এবার স্মৃতিচারণ করেছেন কথক তথা কবি। কি করছেন? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। অর্থাৎ বলছেন কথক তথা কবি, বলতে পারে এখানে কথক মানে কবি। যিনি কি বলছেন? যে সেই মিষ্টি বাড়ি, যে সুইট হোম, যে বাড়িতে আমি ছিলাম, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবির মনে পড়ে যেতে লাগলো সেই বারান্দা, সেই বাড়ি, সেই বারান্দায় যেখানে আমি ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ। অর্থাৎ বোঝাতে চাইছেন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বাড়ি ধ্বংস হয়ে গেল। যে বারান্দায় তিনি ওই ঘুমোতেন, দোলনায় ঘুমোতেন, সেটা নষ্ট হয়ে গেল। গাছপালা সব কিছু নষ্ট হয়ে গেল। এমনকি যেসব জল তরঙ্গ বাদ্যযন্ত্র ছিল সেসবও চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, যুদ্ধের আগুনে। ওই যে যুদ্ধের আগুনে সব কিছু ধ্বংস হয়ে গেল। আমার মিষ্টি বাড়ি, বলছেন ওই কথক তথা কবি। এখানে কথক মানেই ধরে নাও কবি। কবি বলছেন তার মিষ্টি বাড়ি, যে বাড়িতে তিনি থাকতেন, যে বারান্দায় ওই দোলনায় তিনি ঘুমোতেন,
যেখানের ওই সমস্ত গোলাপি গাছ ছিল, যেখানে জল তরঙ্গ, প্রাচীন বা একটা বাদ্যযন্ত্র জল তরঙ্গ সব ছিল, সেগুলো সব কিন্তু চূর্ণ হয়ে গেল, ভেঙে গেল, গুঁড়োগুড়ি হয়ে গেল, এবং যুদ্ধের আঘাতে সেগুলো, যুদ্ধের ফলে সেগুলো জ্বলে গেল। তারপর কি বলছে দেখো, সেখানে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কাঠকয়লা তো তোমরা জানো কোথায় পাওয়া যায়, শ্মশানে, তাই নয় কি? চিতাদেহ, এই দেহ পোড়ানোর পর, চিতায় দেহ পোড়ানোর পর পড়ে থাকে সেখানে কাঠকয়লা। অর্থাৎ শহরটা পুরো ধ্বংসে পরিণত হয়ে গেল। দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। দেখো এইখানে না এই বিভৎস মাথা কথাটা দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। দোমড়ানো লোহা মানে সব বাড়িঘরদোর ভেঙে পড়েছে, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, এখানে মানে মানুষদের মাথা মানে যুদ্ধের ফলে কাটা অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে বাইরে পড়ে গেল, সেটা দেখাচ্ছেন। আবার এটাও ধরতে পারা যায় যে যত সমস্ত মূর্তি ছিল ওই সমস্ত স্থাপত্য গৃহে, সেসব মূর্তির মাথাগুলো ভেঙে পড়ে গেল। অর্থাৎ পুরো শহরটা শ্মশানে পরিণত হলো, সমস্ত মানুষের কি মাথা কাটা হয়ে রাস্তায় গড়াগড়ি খেতে লাগলো, তথা বিভৎস যে সমস্ত মূর্তি রাখা ছিল তাদের মূর্তিগুলোর মুখগুলো ভেঙে চুরমার হয়ে রাস্তায় গড়াগড়ি খেতে লাগলো। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখবে রক্ত যদি পুরনো হয়ে যায়, পড়ে থাকে, সেখানে একটা কালো জমাট দাগ হয়ে যায় না, একটা কালো স্পট পড়ে যায় না? ঠিক তেমনিভাবে যুদ্ধ সমস্ত কিছু গ্রাস করে তার একটা কালিমা, তার একটা কালো দাগ রেখে গেল। আর সেই মেয়েটি না, তার কিন্তু মৃত্যু হয়নি, সে এখনো বসে আছে আমার অপেক্ষায়। আমার বলতে কার? ওই কথক তথা কবির অপেক্ষায়। অর্থাৎ শেষমেশ বোঝাতে চাওয়া হলো যে যুদ্ধ সব কিছু ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, কিন্তু ভালোবাসাকে কখনো সে নষ্ট করতে পারে না। ভালোবাসা চির শাশ্বত, চির অমর। কথাটা বোঝার চেষ্টা করো। তার মানে ভালোবাসা সবার উপরে, তার উপরে কেউ থাকতে পারে না। যুদ্ধ আসবে যাবে, ক্ষয়ক্ষতি করবে, সব ঠিক আছে, কিন্তু ভালোবাসাকে কোনোদিন সে নষ্ট করতে পারবে না। অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে ভালোবাসার যে চিরশাশ্বত রূপ সেটাকেই ফুটিয়ে তুলেছেন কবি। তাহলে দেখো, এটাকে সারাংশ যদি তোমরা বলো তাহলে কি হয় বলো? সারাংশটা হচ্ছে এইরকম হয় যে এই কবিতার মধ্যে দিয়ে কবি একটা চিরসত্যকে বোঝাতে চেয়েছেন। সেটা হচ্ছে যে ভালোবাসা চিরকালীন, চিরশাশ্বত। ভালোবাসা কখনোই কিন্তু নষ্ট হতে পারে না। যুদ্ধ আসতে পারে, যুদ্ধ অনেক কিছু ধ্বংস করতে পারে, কিন্তু ভালোবাসাকে কখনোই সে ধ্বংস করতে পারে না। এই যে নীতি, এই যে চিরসত্য জিনিস, সেটাকেই তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পাঠ করে দেখা যায় এই কবিতার কথক তথা কবি, ওই স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে যখন সব পুরুষকে যুদ্ধে যেতে হয়েছিল, ঠিক তেমনিভাবে কবিও যুদ্ধে চলে গিয়েছিলেন। তার প্রিয়তমাকে কিন্তু সে কথা তিনি বলে যাননি। তিনি যে আর ফিরবেন না কোনো দিন, সেটাকে তিনি বলে যাননি। যার ফলে তার প্রিয়তমা, তার প্রেমিকা তার জন্য চিরকাল ওই অপেক্ষায় ছিল। সে জানতো না যে তার ওই প্রেমিক কোনো দিন আর ফিরে আসবে না। সেই কারণেই তো সে ওই প্রেমিকের জন্য, তথা ওই কবির জন্য, তথা আরও বলতে পারো যে তার ওই কবিতার কথকের জন্যে অপেক্ষায় ছিল। অর্থাৎ এই কবিতাটা পাঠ করে দেখা যায় যে কথক তার প্রেমিকাকে ছেড়ে বা প্রিয়তমাকে ছেড়ে যুদ্ধে চলে গেলেন, এবং তিনি যে আর ফিরতে পারবেন না সে কথা কিন্তু ওই প্রেমিকাকে বলে যেতে পারেননি বা বলে যাননি। সেই কারণে প্রেমিকা তার অপেক্ষায় চিরকাল থেকে গেল। এরপর দিন গেল, মাস গেল, বছর গেল, বৃষ্টির জলে সব কিছু ধুয়ে মুছে গেল, কবির পায়ের দাগ পর্যন্ত মুছে গেল, সেখানে ঘাস জন্মালো, কবি আর ফিরে এলো না, তথা কথক আর ফিরে এলো না। যার ফলে যত ফিরে না আসছেন তিনি, ততই দিনের পর দিন চিন্তার পাথর জমতে লাগলো কার মাথার উপরে? ওই মেয়েটির মাথার উপরে। এবং তারপর হঠাৎ এলো যুদ্ধ।
কেমন ওই আগ্নেয় পাহাড় থেকে যেমন ওই আগুনের উৎপত্তি ঘটে, ঠিক তেমনইভাবে হিংসার আগুন এর রূপ ধরে এলো যুদ্ধ। এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে শিশুরা, বাড়ির শিশুরা এবং পরিবারের অন্যান্যরা সকলেই মারা গেল। শুধু বেঁচে রইল ওই মেয়েটি। মেয়েটি হলো এখানে ভালোবাসার প্রতীক, অর্থাৎ যুদ্ধ সব কিছুকে শেষ করে দিল, শেষ করতে পারল না ভালোবাসাকে। তারপরে আমরা কি দেখি না, তারপরে দেখি যে সমস্ত ধরাতল, মানে সমস্ত সমতল জুড়ে ওই দাবানলের অগ্নিশিখার মতোই ছড়িয়ে পড়ল যুদ্ধ। এবং তার ফলস্বরূপ কি হলো, যে সব মন্দিরে এতদিন প্রাচীন ওই সব দেবদেবীরাও ধ্যানে মগ্ন ছিল, তারাও কিন্তু কিছু করতে পারলো না, মানুষদের রক্ষা করতে পারলো না, তারাও কিন্তু ওই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর সেই কবির মনে পড়তে লাগলো, তথা ওই কথকের মনে পড়তে লাগলো তার সেই ছোট্ট মিষ্টি বাড়িটা, সেই বারান্দাটা যেখানে সে ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতো। মনে পড়ে গেল সেই সমস্ত গোলাপি গাছ যেগুলো কি তাদের পাতা মেলে থাকতো, আর জল তরঙ্গ বাজনার সেটা সব কিছু যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জ্বলে গেল যুদ্ধের আগুনে। আর যেখানে ছিল শহর, সেই শহর হয়ে গেল শ্মশান। সেই শহর হয়ে গেল শ্মশান। চারিদিকে পড়ে রইল শুধু কাঠ কয়লা, দোমড়ানো মোচড়ানো লোহা, আর সেখান থেকেই এদিকে ওদিকে ছিটকে পড়ল বিভৎস মাথা। ওই মানুষের মাথা, কাটা মাথা যেদিকে ওদিকে পড়ে রইল, বা ওই সব স্থাপত্যকর্মের মূর্তির মাথা ছড়িয়ে ছিটিয়ে এদিকে পড়ে রইল। রক্তের একটা কালো দাগ, অর্থাৎ যুদ্ধ তার একটা কালিমা, একটা কালো দাগ এখানে রেখে গেল। কিন্তু মেয়েটির কোনো পরিবর্তন হলো না, সে চিরকাল অপেক্ষায় থাকলো। আমি বারবার বলছি মেয়েটির এখানে বলতে ভালোবাসার, অর্থাৎ ভালোবাসার মৃত্যু হলো না। যুদ্ধ এলো, ধ্বংস করলো, চলে গেল, কিন্তু ভালোবাসা চিরকালীন থেকে গেল। ক্লিয়ার? সো দিস ইজ দ্য থিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এখান থেকে অনেক কোশ্চেন হতে পারে, নামকরণের সার্থকতা ইত্যাদি আসতে পারে। তো আজকে আর এই ভিডিওটা বড় করছি না, আমরা এখানেই আজকে থামবো। এর পরের যে ভিডিও আমি ছাড়বো এর থেকে কোশ্চেন, তোমরা যারা আমাকে ফলো করো প্লিজ ফলো মাই ক্লাসেস, তাহলে দেখবে এর পরের দিন আমি ওর সব কোশ্চেনগুলোকে আস্তে আস্তে লেখাতে থাকবো। যেমন তোমাদের এই আগের ভিডিওতেই দেখো আমি আরও বেঁধে বেঁধে থাকি, তার লাইন বাই লাইন পড়িয়ে তার উপরে ভিত্তি করেই আমরা তার প্রশ্ন লিখিয়েছি, ঠিক তেমনিভাবে এটারও করতে থাকবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি। So that's all for this day. Thank you for watching and listening. So good night to all of you.